ভাই বিয়ে করেছিস আমাদের পরে, এর মধ্যে একটু বিশ্রামও নিলি না? পোলাপান এখনই ডাউনলোড দিতে হলো। আমাদের কথা একটু চিন্তা করতিস, অন্তত একটু সময় দিতিস। বউয়ের কাছে ইজ্জত রাখলি না। বউ কথায় কথায় খোঁটা দেয়, বলে নবাব ভাইকে দেখো। আমাদের শেষ বিয়ে করে বাচ্চার বাবা হয়ে গেল, আর তুমি কি করলা? নব কিছুক্ষণ ভেবে চিন্তে জবাব দিল। ভাই, পোলাপানের অধিকার আছে এই পৃথিবীর সৌন্দর্য উপভোগ করার। ওদের তো গুরুতর অধিকার থেকে বঞ্চিত করতে পারি না আমি। আবার জনগণের একজন বিশ্বস্ত বন্ধু। জনগণ এখন না বাড়ালে, চুল বাল পাকলে তখন পাপার জায়গায় নানা ডাকবে। সম্পর্ক তখন উল্টে গেল না? এমন উল্টে যাওয়ার সম্পর্ক আমি করতে চাই না। তাতে জনগণ যে কয়টা ইচ্ছে বাড়ুক, তাতে আমার কোনো আপত্তি নেই। নিখিল দেখে ঘটনা আসলে সত্য, তবে সে আর কোনো কথা বলেনি, কারণ সমস্যাটা তার নয়, সমস্যাটা তার বউয়ের। আগামীকাল ইচ্ছের বিয়ে। গতকাল বিয়ে হলুদ গেছে, ঘরোয়াভাবে বিয়ে হয়েছে, এখন তুলে নিবে 6 মাস পর। একেবারে তুলে নেওয়ার সময় ধুমধামে আয়োজন করবে। আপাতত বেশ কয়েকজন বরের সঙ্গে এসে বিয়ে পড়িয়ে রেখে যাবে। সন্ধ্যার দিকে নিখিলদের বাড়িতে স্বাধীন এলো। তখন ইচ্ছে হাত মেহেন্দি লাগাচ্ছে হাতে মেহেন্দি লাগাচ্ছিল নিখিল। কজন মানুষ আসবে তার হিসেব করছিল। মুক্তি রান্না করছে, ঘর ভর্তি অতিথি। স্বাধীন ঘরের ভেতর ঢুকে বসার ঘরে গিয়ে নিখিলকে পেল। সে গিয়ে নিখিলের পা দুটি হঠাৎ করে পিছিয়ে ধরল, কাঁদতে কাঁদতে অনুরোধ করে বলল, ইচ্ছেকে তোমরা বিয়ে দিয়ে দিও না নিখিল ভাই। নিখিল তো মহা অবাক, এ ছেলে বলে কি? বলা নেই কনি, হঠাৎ ধুম করে এসে পা ধরে কেঁদে কেঁদে বলছে ইচ্ছেকে বিয়ে দিও না। কিন্তু কেন দিবে না? তার বড্ড কৌতূহল হলো তা জানবার। সে স্বাধীনকে ধমক দিল। সমস্যা কি? বিয়ে দেব না মানে কি? স্বাধীন নাক টানতে টানতে ম্লান মুখে বলে। আমি ইচ্ছেকে পছন্দ করি। স্বাধীন নাক টানতে টানতে ম্লান মুখে বলে। নিখিলের মাথায় হাত। বলে কি, কবে, কখন পছন্দ করলো? সে রকম ভাবে স্বাধীনকে নিখিল কখনো দেখেনি ইচ্ছের দিকে তাকাতে। সে মুক্তিকে রান্নাঘর থেকে টেনে এনে ঘরে স্বাধীনের সামনে এনে দাঁড় করিয়ে দিল। মুক্তির মেজাজ খারাপ হলো, ভাবলো কিছু কটু কথা শুনিয়ে দিবে। তার আগে নিখিল বলল, দেখ তো, তোর ভাই বলে কি? ও নাকি ইচ্ছেকে পছন্দ করে। আগামীকাল ইচ্ছের বিয়ে, এখন এসব কথা সে বলছে, আগে বলেনি কেন? তাছাড়া স্বাধীন ইচ্ছের ছোট। মুক্তি রাগ লাগলো। এমনিতে বিয়ের কাজ করতে করতে তার নাজেহাল দশা, ঘামে শরীর চটচট করছে, গা থেকে এখনো মশলার ছাঁচালো ঘ্রাণ আসছে। সেখানে এসব শুনলে শরীরের রক্ত ঠান্ডা থাকে। সে স্বাধীনের গালে কষে একটা চর বসিয়ে দিল। ফাজিল, এখানে এসে ফাত্রামি করা হচ্ছে। পছন্দ করি সে কথা আগে ছিল কই, এখন আসছে বলতে। নির্লজ্জ। ইচ্ছে তোর আপা হয়, তাকে পছন্দ করিস বলছিস? মারবো এক চর, যা এখান থেকে। নিখিল বুঝলো এড়ে দিয়ে কোনো কাজ হবে না, পারবে শুধু চর আর রাগ দেখাতে। সে মুক্তিকে ঠেলে ভিতরে নিয়ে গেল। ফিরে এসে স্বাধীনকে বোঝাতে লাগলো। দেখ ভাই, কাল ইচ্ছের বিয়ে, এখন কোনো ঝামেলা করিস না। এ কথা তুই আগে বললে আমি ভেবেচিন্তে দেখতাম। স্বাধীন নিখিলের কোনো কথাই বুঝেও বুঝে না। সে উল্টো নিখিলে হাত দুটি শক্ত করে ধরে বিনয়ের সঙ্গে বলল, নিখিল ভাই, আপনি জানেন আমার মা বাবা কেউ নেই, আমি এতিম। এখন আপনারাই আমার সব। সেই আপনারা যদি এভাবে আমায় ফিরিয়ে দেন, আমি তাহলে কার কাছে যাব? নিখিলের মাথা কাজ করছে না। সে স্বাধীনের কথা ফেলতে পারছে না। ছেলেটার উপর ভীষণ মায়া পড়ে গেছে। কি সুন্দর মুখ, লম্বা চোরা, ভালোই। ইচ্ছের সঙ্গে খারাপ লাগবে না, যদিও বয়সটা একটু কম। ওইদিকে ইচ্ছের বিয়ে আগামীকাল। কি করবে বুঝতে পারছে না। হঠাৎ করে তো বিয়ে ভাঙাও যায় না। বিয়ে ভাঙলে লোকে কি বলবে? তার তখন মাথায় চট করে নওয়াফের কথা এলো। ছেলেটা দারুণ বুদ্ধিমান, নিশ্চয়ই একটা না একটা ব্যবস্থা করে দিবে। সে দ্রুত নওয়াফকে ফোন করলো। এই ধৈর্যবান পুরুষটি যদি একটু হেল্প করতে পারে। নিখিল ফোন করে নওয়াফকে সবটা জানালো। নওয়াফ গৃহমী ছিল। নওয়াফ বলল সে আসতে চায়। আসতে বেশি সময়ও লাগেনি। নওয়াফকে নিখিলদের দরজার সামনে দেখে স্বাধীন একটু ভয় পেল, যদি তাকে থাপ্পড় মারে। সে একটু নিখিলের থেকে সরিয়ে বসল। নওয়াফ গিয়ে সেই স্বাধীনের সামনে বসলো। স্বাধীন সুইপটি ছড়কিয়ে এলো, মুখটা ঘামে চটচটে, দৃষ্টি দুটো ম্লান। নওয়াফ স্বাধীনের দিকে ইগলের মতন দৃষ্টি দুটি ঘুরিয়ে নিল। কিছুক্ষণ পর ওর নিচু ও ম্লান মুখটা দেখে জানতে চাইল। স্বাধীন এবার বল, কাকে ভালোবাসিস তুই? আমতা আমতা করে নিচু বদনি বলে, কাউকে না,
আমি আসি। বলেই স্বাধীন উঠে যাচ্ছিল। নবাব গিয়ে ওর শার্টের কলার টেনে ধরে বসালো বলা, আমার কথা শেষ হওয়ার আগে এক পা যদি এখান থেকে নড়ছিস, সোজা পা ভেঙে গলায় ঝুলিয়ে দেব। এখন নিখিলকে যেসব বলেছিস সব আমাকে বল। স্বাধীন ভয় রীতিমতো কেঁদেই ফেল। তার শরীর ক্রমাগত কাঁপছে। সে অনুনয় করে বলল, আমার ভুল হয়ে গেছে নবাব ভাই, আর কখনো বলবো না। নবাব ঠাস করে ওর ভীতিকর গালে একটা চর বসিয়ে দিল। স্বাধীন ঠোঁট ফুলিয়ে কেঁদেই দিল। মুক্তির ভীষণ মায়া লাগলো। তার মায়ের পেটে আপন ভাই, মা তো লাগবে। দ্রুত সে ছুটে এসে স্বাধীনকে নিজের কাছে টেনে আনলো। নবকে অনুরোধ করে বিনয়ের সঙ্গে বলল, ওকে মাইরেন না নাও ভাই, ছোট মানুষ, ভুল করে ফেলেছে, ক্ষমা করে দিন। নব মুক্তিকে আদেশ দিল। তুই এখান থেকে যা। মুক্তি ম্লান মুখে স্বাধীনকে ছেড়ে উঠে দাঁড়ালো। নিখিলের দিকে এক পলক তাকে শক্ত চোখে মুখে বলল, আমার ভাই যদি কিছু হয় আমি আপনার সংসার করব না নিখিল ভাই, এক কাপড়ে এই বাড়ি থেকে বেরিয়ে যাব, শুধু এতটুকু বললাম, মনে রাখেন। বলে মুক্তি ঘরের ভেতর ঢুকে গেল। মুক্তির কথা শুনে নিখিলের কপালে চিন্তিত ভাঁজ বলল, মেয়েটা যা জেদি কত নজর হবে না। তার চিন্তা এবার আরো ভালো। কিন্তু এই ব্যাপারে নবকে চিন্তা দেখা গেল না। নব আবারও স্বাধীনকে ছাড়ালো প্রশ্ন করল। বল, কাকে তুই পছন্দ করিস, ভালোবাসিস? স্বাধীন ভয় ভয় পিছিয়ে গেল। উত্তর না পেয়ে নব ওকে আরেকটা চর বসিয়ে দিল। দুটো চর খেয়ে স্বাধীনের গাল ফুলে উঠল। সে ফুপিয়ে উঠে নিখিল নবকে বলে, আর মারিস না, ছোট মানুষ ভুল করে ফেলেছে। নব নিখিলকে চোখ রাঙালো। তোকে বলেছি এর মধ্যে ঢুকতে। পণ্ডিতি যখন করবি তাহলে আমাকে ডাকতে গেলি কেন? তোকে তো আর মার দিতে ডাকিনি। মার ছাড়া শয়তান সোজা হয় না। নিখিল আর নতুন করে কোনো কথা বলে না, চুপচাপ রইল। দেখে ঘটনা কত দূর অবধি গড়ায়। স্বাধীনকে নব মারছে শুনে ঘরের সকল মানুষরা বসার ঘরে জামায়াত হয়েছে। নব তাদের কিছু বলে, সত্যিটা জানার অধিকার সবার আছে। নব পুনরায় স্বাধীনকে হুমকি চলল। আরেকটা চট লাগবে নাকি সত্যিটা বলবি? স্বাধীন নাক টেনে বলল। ইচ্ছেকে আমি পছন্দ করি। স্বাধীনের কথা শুনে উপস্থিত প্রতিটি মানুষের মাথায় যেন বাজ পড়ল। ইচ্ছের মাথা ঘুরঘুর করছে। এ ফাজিল ছেলে বলে কি তাকে পছন্দ করে? কেন দুনিয়াতে এই মেয়েদের কি অভাব পড়েছে? ইচ্ছে কেন ওর দিকে তেড়ে কষি একটা চর বসাবে আজ। তার আগেই নওয়াফের ইচ্ছের হাত টেনে নওয়াফের পাশে বসিয়ে দিল। চোখ রাঙিয়ে ওকে শাসন করল। তোকে মাতব্বরি করতে বলেছি? আপনি শুনছেন না স্বাধীন কি বলছে? ওর সঙ্গে আমি কথা বলছি, তুই সেখানে ফোরন কাটছিস কেন? ইচ্ছে জবাব দিল না, রাগে কাঁপছে সে। নওয়াব পুনরায় স্বাধীনের দিকে দৃষ্টি জোরে ঘুরিয়ে আনি প্রশ্ন করে, কবে থেকে ওকে পছন্দ করিস? ক্লাস 7 থেকে। ইচ্ছে স্বাধীনের দিকে কটমট করে চাইল। নব ইচ্ছেকে চোখ রাঙালো। ফের স্বাধীনের দিকে চোখ জোরে নামিয়ে আনে। ওকে সে জিজ্ঞেস করে, তাহলে এতদিন বলিসনি কেন? স্বাধীন জবাব দিল না। নব শীতল কঞ্চে পুনরায় জিজ্ঞেস করে, আগামীকাল ওর বিয়ে জানতিস? স্বাধীন মাথা ঝাঁকালো। সে জানতো। তাহলে বিয়ে ঠিক হওয়ার আগে বলিসনি কেন? আমি বিয়ের খবর আগে জানতাম না, গতকাল জেনেছি। এখন তুই চাইছিস কি? স্বাধীন এক পলক ইচ্ছের দিকে তাকায়। ইচ্ছে ওকে দূর থেকে চোখ রাঙায়। স্বাধীন সেসব পরোয়া করে না, বিনয়ের সঙ্গে জবাব দেয়, আমি ইচ্ছেকে আমার ঘরের বউ করতে চাই। ইচ্ছে গায়ে রক্ত টকবগে উঠল। সে তড়িৎ ছুটে গিয়ে সবার সামনে স্বাধীনকে একটা চর বসিয়ে দিল। নব উঠে এলো ইচ্ছেকে টানতে টানতে নিখিলের পাশে এনে বসিয়ে দিল। তর্জনী আঙুল তুলে শেষালা। তুই যদি আরেকটু বাড়াবাড়ি করিস একদম হাত পা বেঁধে এখানে বসিয়ে রাখবো। ইচ্ছে রাগে ফুসতে ফুসতে বলা, আমি মরে গেলেও ওকে বিয়ে করব না। বিয়ে তুই করতে যাবি কেন? বিয়ে করবে স্বাধীন। নিখিল তড়ক করে নফের দিকে চাইল। ইচ্ছের মাথায় যেন বজ্রপাত বলা। সে এই ভয়টাই পাচ্ছিল নফের কথা শুনে। স্বাধীনের ভেজা মুখটা একটুখানি খুশির আলো উঠল। নিখিল আশ্চর্যজনিত মুখে নফকে প্রশ্ন করল, এসব কি বলছিস? স্বাধীন বিয়ে করবে মানে? আগামীকাল ইচ্ছের বিয়ে, বরযাত্রীদের আমি কি বলবো? মান সম্মান সব যাবে। নফ চেয়ার টেনে পায়ের উপর পা তুলে বসল। সিগারেটের প্যাকেট বের করে একটু সিগারেট ধরিয়ে টান মেরে পা নাচাতে নাচাতে শান্ত গলায় নিখিলকে বলল, বউ হারানোর শখ তোর থাকতে পারে, আমার নেই। ভুলে গেছিস তোর বউ কি বলে গেছে? স্বাধীনের কিছু হলে সে এক কাপড়ে তোর সংসার ছাড়বে। ভাই দেখ,
স্বাধীনের দুটো বোন আমরা দু ভাই মিলে নিয়ে এসেছি। বিনিময়ে আমাদের বোনটা তো ওকে দিতেই পারি। আজ যদি ওকে ফিরিয়ে দেই, সংসার তোরটা যাবে, সঙ্গে আমারটাও। ভাই, এত বছর পর বউ ফিরে পেয়েছি, আমার শখের আপন বউ। তাকে এত জলদি হারাতে পারবো না। সবচেয়ে বড় কথা হলো, রাতে বউ ছাড়া আমার ঘুম ভালো হয় না। নিখিল ভেবে দেখলো কথাটা মন্দ নয়, একেবারে যুক্তিসঙ্গত। নফ ইয়ারকি ছেড়ে এবার বেশ সিরিয়াস হলো। সিগারেট ফোকাস শেষ হলে সিগারেটের বাকি অংশটুকু পায়ের নিচে পিষে পুনরায় বলে, আমার শাশুড়ি মানে পাখির আম্মা মারা যাওয়ার আগে স্বাধীনের দায়িত্ব আমার হাতে তুলে দিয়ে গেছে। বলেছিল ভালো একটা মেয়ে দেখে যেন ওকে বিয়ে করিয়ে দেই, কিন্তু বজ্জাতটার ভালো মেয়ে পছন্দ হলো না। ওর পছন্দ হলো গিয়ে আরেক বজ্জাত বেটার হবু বউকে। কি আর করার, 10টা না 5টা না, একটা মাত্র শালা আমার। তার আর্জি, যদি দুলাভাই হয়ে না মানি ইজ্জত থাকবে কিছু? ফাইনাল কথা ওটাই, ইচ্ছের বিয়ে স্বাধীনের সঙ্গেই হবে। আর এক্ষুনি। বলেই সে রমিজকে ফোন করতে গেল কাজীকে নিয়ে আসতে। নিখিলের মাথায় হাত। তাহলে আগামীকাল বরযাত্রীদের কি বলবো? সেটা আমার উপরে ছেড়ে দে। স্বাধীনের বড় দুলাভাই হয়ে তো বালটা উপকার করতে পারিসনি, তাহলে এখন চুপ থাক, সব ম্যানেজ হয়ে যাবে। তুই শুধু তোর বোনটাকে রাজি করা। বলেই নফ রমিজকে ফোন করে বলল একজন কাজী নিয়ে আসতে। এরপরে ফোন কাটলো। নফ স্বাধীনকে ডেকে তার পাশে বসালো। স্বাধীনের গালে হাত রেখে দেখলো কতটুকু ফুলে উঠেছে। বেশি ফুলে নাই, তবে গাল দুটি লাল হয়ে আছে, 5 আঙুলে দাগ পড়ে গেছে। সেদিকে এক পলক তাকিয়ে বলল, ইচ্ছেকে পছন্দ করিস, সে কথা যদি আরো আগে মুখ দিয়ে বের করতিস, এত মার খাওয়া লাগতো না। ভালোবাসিস বেটা, সে কথা বুক ফুলিয়ে গর্বের সঙ্গে বলবি। এত ভয় পাস কেন? তুই আমার শালা বাবু, বুকে আমার মতন সাহস রাখতে শেখ। স্বাধীনের ভয় এখনো কাটেনি। সে কল্পনা করতে পারছে না সে যা শুনছে সেসব সব নাকি স্বপ্ন। না, সবটা সত্যি। নফ স্বাধীনের ভীতি সন্ত্রস্ত মুখটা এক পলক দেখে ওকে টেনে বুকে আনলো। মধুমণ্ডিত কঞ্চে বলা, ভয় পাস না ভাই, তুই শুধু পাখির ভাই নস, আমারও ভাই। সেখানে বড় ভাই হয়ে তোর কষ্টটা দেখি কি করে বল? তুই যদি ইচ্ছেকে না শুধু কোনো মিনিস্টারের মেয়েকেও চাইতিস, আমি নওয়াজ তালুকদার তাকেও তোর জন্য তুলে এনে দিতাম। কারণ তুই হলি আমার বউয়ের কলিজা, আর বউয়ের কলিজা মানে আমারও কলিজা। রাত বাড়ছে, সেই সঙ্গে কমে যাচ্ছে নফের ধৈর্য। কাজীকে রমিজ অনেক আগে নিয়ে এসেছে, কিন্তু এই ইচ্ছেকে শত বোঝানোর পরও রাজি করানো যাচ্ছে না। কারণ অবশ্য রয়েছে, তার সঙ্গে যার বিয়ে হওয়ার কথা ছিল সেই ছেলেটিকে তার ভীষণ ভালো লেগেছে। দুদিন কথাও বলেছে ও, তাই ছেলেটির প্রতি ইচ্ছের আলাদা একটা আকর্ষণ রয়ে গেছে। নিখিল ইচ্ছেকে বোঝাতে ব্যর্থ হলো। এবার নফ বোঝাতে গেল। তার আগে ঘরের সবাইকে উদ্দেশ্য করে বলল, ইচ্ছের সঙ্গে আমাকে একা কথা বলতে দাও। সবে বসার ঘর খালি করে এক এক করে চলে গেল। নওয়াবকে ইচ্ছের সঙ্গে আলাদা কথা বলতে সুযোগ করেই দিল। রইল নিখিল, স্বাধীন, ইচ্ছে আর নওয়াব উঠে গিয়ে দরজাটি বন্ধ করে আবার ইচ্ছের পাশে এসে বসলো। ইচ্ছের মাথা স্নেহের হাত রাখলো ওর কোমল হাত দুটি ধরে বলে, আমাকে বিশ্বাস করিস তো ইচ্ছে? ইচ্ছে মাথা ঝাঁকালো। তাহলে অন্তত এতটুকু বিশ্বাস রাখ, তোকে জলে ভাসিয়ে দিচ্ছি না। স্বাধীনকে একবার ভালো করে চেয়ে দেখ, যেমন লম্বা তেমন সুন্দর পুরুষ, স্টুডেন্টও ভালো। তাহলে আপত্তিটা কোথায়? ইচ্ছে নত চিবুকে বলে, ও আমার ছোট। এটাই কি শুধু আপত্তি? না, ওকে আমার পছন্দ নয়। নওয়াব বুকে আড়াআড়ি হাত বেঁধে জানতে চাইলো, কেন? সবসময় ওকে চোখের সামনে দেখেছি, নিজের 1 বছরের ছোট বলে জেনেছি। তাকে দেখে কি স্বামী স্বামী ফিল আসে? নওয়াব কতক্ষণ চুপ থেকে বলে, নোভা আপু আর আবুলকে দেখেছিস? আবুল কিন্তু নোভা আপুর 1 বছরের ছোট, তবুও ওদের সংসারটা খুব সুন্দরভাবে চলছে। শোন ইচ্ছে, বয়স কোনো ফ্যাক্ট না। সবচেয়ে বড় ব্যাপার কি জানিস? দুজনের মধ্যে দুজনের সুন্দর বোঝাপড়া থাকা। তুই স্বাধীনকে বিয়ে নাও করতে পারিস, আমি তোকে জোর করব না। তবে স্বাধীনকে বিয়ে করলে তোর সুযোগ সুবিধা থাকবে অনেক। যেমন এই ধর, স্বাধীন তোকে চোখ রাঙিয়েও কথা পর্যন্ত বলতে পারবে না, কারণ ওর দুটো বোন তোর ভাইদের ঘরে। আবার তোকে জ্বালানোর মতন কোনো দাজ্জাল শাশুড়ি, ননদ, দেবর কিচ্ছু নেই। সব নিজের, সংসারও নিজের। স্বাধীনকে যা বলবি তা শুনবে, আর যদি না শুনে আমরা তো আছি। এক চড়ে
ওর গাল ফাটিয়ে দিব। তার উপর তোর শ্বশুরবাড়ি বাপের বাড়ি একই এলাকায়, দৌড় দিয়ে বাপের বাড়ি আসতে পারবি, আবার দৌড় দিয়ে শ্বশুর বাড়ি যেতে পারবি। দেখ, আগে স্বাধীন ছিল তোর খালাতো ভাই, এখন তোর স্বামী হবে। না মিশলে বুঝবি কিভাবে ওকে তোর ভালো লাগে না খারাপ লাগে। সব তো খুলে বললাম, তবুও রাজি না হলে তোকে জোর করব না। কিন্তু একটা কথা মনে রাখিস, আগামীকাল তোর বিয়েতে আমি থাকবো না। আর বিয়ের পর কোনো সমস্যা হলেও আমি তা দেখতে যাব না, এমনকি নিখিলও যাবে না। তাই সব কিছু বুঝে শুনে সিদ্ধান্ত নিস। ইচ্ছে ঝরঝর করে কেঁদে ফেলল। তোমরা আমার উপর এইভাবে সবকিছু চাপিয়ে দিও না। আমি কিছু তোকে চাপিয়ে দিচ্ছি না, তোর ভালোটা করছি। তোরও বাবা মা নেই, স্বাধীনেরও বাবা মা নেই। দুজনে দুজনের মনের কষ্টটা বুঝতে পারবি, কারণ দুজনই এতিম। ইচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্কটা একটা মধুর সম্পর্ক। এখন যেসব বলছিস বিয়ের পর সেসব বলবি না, কারণ কি জানিস? তখন তোর নিজেরই স্বাধীনের প্রতি মায়া লেগে যাবে। সামান্য তোর বান্ধবী পাখিকে দিয়ে দেখ, ওকে যখন প্রথম বিয়ে করেছিলাম ও কিন্তু রাজি ছিল না, ভীষণ কেঁদেছিল। আমি ওকে বোঝাতে বোঝাতে প্রায় ক্লান্ত হয়ে গিয়েছিলাম, ধৈর্যহারা হয়ে একটা চড়ও দিয়েছিলাম। সেই মেয়ে বিয়ের পরের দিন থেকে কিনা স্বামী ভক্ত হয়ে গেল। এটাই স্বামী স্ত্রীর পবিত্র সম্পর্কের টান। ইচ্ছেকে অনেক বোঝাবুঝি পর রাজি করানো গেল। সে রাজি হলো। সে রাত্রে স্বাধীন আর ইচ্ছের বিয়ে হয়ে গেল। নভ রাতে একটা শাড়ি কিনে এনে ইচ্ছেকে মুক্তিকে দিয়ে পরিয়ে দিয়েছিল নিখিল। মুক্তি নভ সঙ্গে গিয়ে ইচ্ছেকে মৃধা বাড়ি দিয়ে গেল। নভ রমিজ সাফিনদের দিয়ে কোনো মতন বাসরঘরটা সাজাতে পেরেছিল। নভ নিখিলকে বলল, এখন তোরা থাক, আমার যেতে হবে। কতক্ষণ বউটাকে দেখি না, মুখটা নিষ্পিস করছে, মুখের তৃষ্ণা জেগেছে। এক রাত বউকে চুমু না খেলে কিচ্ছু হবে না। রাতটা আমাদের সঙ্গে থেকে যা, বাড়িতে তো নীরা আর সাবিহা আছে। নভ রাজি হলো না। বউ ছাড়া ঘুম আর নুন ছাড়া পান্তা ভাত একই মনে হয়। আমি বউ ছাড়া থাকতে পারবো না। তাছাড়া আমার বউ অসুস্থ, তুই জানিস না? আপনি যান না অফ ভাই, আপনার এখানে থাকতে হবে না। এই সময়টা পাখির কাছে আপনার থাকাটা বেশ প্রয়োজন। আমরা যেখানে আছি। নভ ওদের থেকে বিদায় নিয়ে চলে গেল। মুক্তি ইচ্ছেকে বুঝিয়ে সুঝিয়ে বাসর ঘরে বসিয়ে দিয়ে সে এসে রুমে শুয়ে পড়ল। পাশেই নিখিল শুয়েছে। সে মুক্তির হাতটা টেনে ধরে বলে, বউ, তোমার হাতটা না তুলার মতন নরম। আগে না লোহার মতন শক্ত প্রশংসা করেছিলেন। নিখিল মাথা চুলকে বলে, লোহার মতন বলেছিলাম? তাহলে মনে হয় ভুলে গেছি। বলেই সে মুক্তিকে একটু আদর করতে চাইল। মুক্তি চোখ রাঙালো। খবরদার আজ কাছে আসবেন না, মেজাজ খারাপ আছে। বিয়ের আগে বলেছিলেন রান্না করতে হবে না, ঘরে কাজের লোক রেখে দিব। এখন রান্না কে করছে? নাও ভাইকে দেখুন, পারলে পাখিকে মাথায় তুলে রাখে। আর আপনি বউকে ঘরের চাকরানি বানিয়ে রেখেছেন। এখানে নবাবের প্রসঙ্গ আসে কিভাবে? আসবেন না, ওনার সঙ্গে থেকেও তো কিছু শিখতে পারলেন না। কি শিখবো? চুমু খাওয়া? মুক্তি কটমট করে চাইল। নিখিল মুখটা ভেটকি মাছের মতন করে নিল। রোমান্টিক কথা বলেও ছ্যাঁচ্ছ্যাঁত করে উঠছে। তাহলে সে কি বলবে? স্বাধীন গলা খাকারি দিয়ে রুমে ছুকলো। ইচ্ছের গা জ্বলে যাচ্ছে। একটুখানি স্যারার গা জ্বালানো স্বভাব দেখলে বাঁচে না। আজ এর একটা শিক্ষা দিবে। স্বাধীন টুপি খুলে পাশে রাখলো, পাঞ্জাবি খুলে ইচ্ছের সামনে বসলো। নামাজটা তারা নিখিলদের বাড়িতে বসেই পড়ে এসেছে। স্বাধীন গেল ইচ্ছের ঘুমটা খুঁতে। ঘুমটা খোলার সঙ্গে সঙ্গে সে বেচারা ভয় পিছিয়ে গেল। ইচ্ছে চোখ উল্টে ওর দিকে তাকিয়ে আছে। ওর দিকে কটমট করে তাকিয়ে বলো, আয় আমাকে ধর, আমার ঘুমটা খোল, এক চড় মেরে দাঁত ফেলে দিব কুত্তা। আসছে আবার বাসর করতে। স্বাধীন বুকে থুতু দিয়ে বলে, আমার সোনা বউ ওসব কথা স্বামীকে বলে না, আল্লাহ পাপ দেবে। ইচ্ছে এবার দ্বিগুণ রাখলো। এই কুত্তা, তোর বউ কেডা? আপা বল, আপা। স্বাধীনের মাথায় হাত। তবা তবা, বউকে কেউ আপা বলে? তুই বলবি, কারণ আমি তোর বউ নই, আপা হই, বুঝেছিস? ও কথা বলে না সোনা, বউ বউই হয়, সে কোনোদিন আপা হয় না। হাঁটুর বয়সের ছেলে আসছে বউ ডাকতে, নাক টিপ দিলেও তো 1.5 কেজি দুধ বের হবে। তোর মুখে বউ মানায়? স্বাধীন ইচ্ছের কথা কানে তুলো না। সে এগিয়ে গিয়ে ইচ্ছের হাতটা ধরলো। ইচ্ছে স্বাধীনের হাত ছাড়ি মেরে ফেলে দিল। সে গিয়ে স্বাধীনের বুকের উপর উঠে বসলো। ওর দিকে চোখ বড় বড় করে তাকে বলল, আমাকে বিয়ে করেছিস না, এর ঝাল তোকে দিয়েই মেটাবো। স্বাধীন চোখ গোল গোল করে ইচ্ছের গলার দিকে চেরলো। ইচ্ছের কথা তার কানে ঢুকেছে কিনা
ইচ্ছে বুঝতে পারল না। সে সাদিনের দৃষ্টি অনুসরণ করে নিজের দিকে তাকালো। সঙ্গে সঙ্গে লজ্জায় তার কান দুটো উষ্ণ হয়ে উঠল। তার বুক থেকে আঁচল পড়ে গেছে। নির্লজ্জ ছেলে তার আঁচলবিহীন বুকটা দিকে ফ্যাল করে তাকিয়ে আছে। সে বুকের আঁচল ঠিক করে বলল, ওভাবে দেখছিস কি? স্বাধীন জবাব দিল না। সে একটা ঘোরের মধ্যে চলে গেল। আচমকা সে ইচ্ছের হাত দুটি ধরে ইচ্ছেকে বিছানায় ফেলে দিয়ে ইচ্ছের শরীরের উপর নিজের ভারী ছেড়ে দিল। সেই সঙ্গে ইচ্ছের হাত দুটো নিজের কবজায় নিয়ে নিল। ইচ্ছে চোখ গরম করে চাইল। স্বাধীন তোয়াক্কা করলো না। সে ইচ্ছের দিকে কয়েক মিনিট তাকিয়ে থেকে মেলি কোমল উষ্ঠ জোড়া দখল করে নিয়ে ইচ্ছে কিংকর্তব্য বিমূঢ়। তার সমগ্র শরীর অবশ হয়ে গেল। আলাদা একটা জগতে যেন চলে গেল। না ওর থেকে নিজেকে ছাড়াতে পারছে, না সায় দিতে পারছে। সে প্রথম স্বাধীনকে নিজের কাছ থেকে সরাতে অনেক চেষ্টা করলো, শেষে পারল না। তার ভেতরে থাকা নারী সত্তার গোপন আকাঙ্ক্ষা আর উন্মাদনা জেগে জেগে উঠেছে। তার জীবনে প্রথমে কোনো পুরুষের স্পর্শ ছিল এটা, যা তার শরীরে ঝড় তুলে দিল। নিজেকে কিছুতেই ওর থেকে সরিয়ে রাখতে পারল না। প্রথম সে স্বাধীনকে সরাতে চেয়েছিল, বাধা দিতে চেয়েছিল। পরক্ষণে যখন দেখলো সে নিজেই কেমন নেতিয়ে যাচ্ছে, পুরুষালী স্পর্শ আরও গভীরভাবে পেতে যাচ্ছে, তখন সে নিজেই নিজের কাণ্ডে অবাক হয়ে গেল। শত চেষ্টা করেও নিজের ইচ্ছের বিরুদ্ধে যেতে পারল না সে। সব শেষে সে স্বাধীনের কাছে নিজের দুর্বলতাই তুলে ধরল। স্বাধীনকে নিজের সবটা উৎসর্গ করে দিতে প্রস্তুতি নিল। স্বাধীন হাসে। যে মেয়েটা কিছুক্ষণ আগেও তেজ দেখিয়েছে, সে এখন স্বামীর আদর পেতে মরিয়া হয়ে উঠেছে। স্বাধীনের আর জোর করতে হয়নি। সে চায়নি জোর করে কিছু করতে, কেবল একটা চুমু খেতে চেয়েছিল। কিন্তু এখানে তো তার চেয়ে আগ্রহ দেখে সে আর থেমে রইল না। গভীর স্পর্শগুলো সব বুকে উজাড় করেই দিতে লাগলো। ঘরের লাইটগুলি সব ধীরে ধীরে নিভে যায়। শুরু হয় নতুন দিনে নতুন এক সম্পর্কের। খুব ভোরে পাখির ঘুম ভাঙলো। তার পাশে দেখলো পাশাপাশি দীর্ঘ পেশি লোকটা শুয়ে আছে। সে অবাক হলো। গতকাল রাতে লোকটা ফিরছে না দেখে সে ঘুমিয়ে পড়েছিল। সে লোকটা আসলো কখন? ওকে নড়াচড়া করতে দেখে নবাব সামান্য বিরক্ত হলো। ওর কোমল লতানো কোমরটা টেনে নিজের পেটের সঙ্গে মিশিয়ে ধরে গলার মধ্যে মুখটা গুজে দিল। তারপরে বলল, হুম, নড়ে না কলিজা, ঘুমাতে পারছি না। পাখি ওনার চওড়া বুকের ভেতর ঢুকে রইল। প্রশস্ত বুকটাতে আঁকিবুকি করতে করতে বলে, কখন ফিরেছেন? তিনি চোখ দুটো খুলে বলেন, আমার বউটা ছানাপানা নিয়ে স্বপ্ন দেখতে যখন ব্যস্ত, ঠিক তখন। পাখি হেসে ফেল। নওয়াব ওর গলায় একটা চুমু খেলেও পাখি জানতে চাইল, বুঝলেন কি করে সব স্বপ্ন দেখছি আমি? সব মেয়েরাই গর্ভ অবস্থায় এই একই স্বপ্ন দেখে, বুঝেছেন কলিজাটা? আপনি দেখেন না বুঝি? না। দেখি তো, রোজ দেখি। বলেই লোকটা ওর শুকনো মুখের উপর কয়েকটা চুমু খেলো। ওকে টেনে বুকে আনলো। আর ঘুমাবেন না? পাখি না বোঝুক মাথা ঝাঁকালো। এখন একটু হাঁটবো। ঠিক আছে, চলুন। এই না, আপনি ঘুমান, আমি যাচ্ছি। বেশি পণ্ডিতি করলে কান নিয়ে মারবো এক চড়। পাখি চোখ দুটো বড় বড় করে চাইল। কত বড় সাহস, আমাকে মারবে? আপনাকে মারতে সাহস লাগে বুঝি? বলি ওকে বিছানার মাঝে চিৎ করে ফেলে দিল। ওর মুখটার দিকে ঘোর লাগা চোখে তাকিয়ে রইল। এরপর ওর কানে নরম লতির উপর ছোট করে একটা কামড় বসিয়ে দিল। ফিসফিস করে কর্ণধারে মুখ লাগিয়ে বলল, পরানের বউজান, আপনাকে একটু আদর করি। বড্ড মন চাইছে একটু গভীর করে ছুঁয়ে দিতে। সকাল সকাল বউয়ের আদর না হলে মনটা ফুরফুরে হয় বলুন? বলেই লোকটা ওর শরীরের উপর ভার ছেড়ে দিল। ওর গলদেশে মুখটা নিয়ে ছোট ছোট পুরুষালী ছোঁয়া দিতে উন্মাদ হয়ে পড়ল। পাখি বাধা দিল না। বাধা দিলে মানলে তো উল্টো তখন বেপরা হয়ে উঠবে বেশে। লোকটা ওর মুখের দিকে তাকায়। ও ললাটে একটা চুমু খায়। পাখি দু চোখ বন্ধ করে তার প্রিয় পুরুষের ছোঁয়া অনুভব করে। স্বাধীনের বিয়ের কথাটা নওয়াব পাখিকে জানালো। পাখি একটু কষ্ট লাগলো। তার ভাইয়ের বিয়ের খবর সেই জানে না। নওয়াব ওকে বুঝিয়ে বলল, পরিস্থিতি অমন ছিল না, আর এত রাতে ওকে নিয়ে বাইরে যাওয়াটা রিস্ক ছিল। খারাপ বাতাস গায়ে লাগতে পারে। পাখি বেশিক্ষণ রাগ করে থাকলো না। নওয়াব ওকে রাগ করে থাকতেও দিল না। গাল টেনে সমগ্র মুখে চুমুতে ভরিয়ে দিল। লোকটার পাগলামি দেখে পাখি হেসে ফেলল। লোকটা এখন গেল পাখির জন্য দুটো ডিম সিদ্ধ দিতে। নীরা আর সাবিহা ঘুমাচ্ছে। নওয়াব ওদের ডাকলো না। সে কিচেন ঢুকে গেল।
এর মধ্যে পাখির ফোন এলো। স্বাধীন ফোন করেছে। সে রিসিভ করতে নারী কণ্ঠ শুনতে পেল। তার আশ্চর্য লাগে, তবে কণ্ঠটি তার পরিচিত। এটা ইচ্ছে খাচ্ছে। কেঁদে কেঁদে বলল, পাখি রে, দেখে যা, তোর ভাই আমার কি সর্বনাশটাই না করেছে। আমাকে চুমু খেয়েছে আর কত কিছু করেছে। এটা ইচ্ছে কাঁদছে। ও কেঁদে কেঁদে বলছে। পাখি হেসে ফেলল। ইচ্ছের প্রতি সে রাগ দেখাতে গেল না। রাগ দেখালে কি সবকিছু ফিরে আসবে? আসবে না। তবে মনের কষ্ট মনেই রাখলো। আগে হলে সে রেগে থাকতো, এখন তো তার ভাইয়ের বউ, তাই রাগটা কিছুটা কমে আলো। সে কিছুটা ঝাঁঝালো গলায় বলল, তুই ওর বউ, তোকে যদি সে চুমু না খায় তাহলে কে খাবে? ইচ্ছে মুখটা মলিন করে নিল। তুইও তোর ভাইয়ের দলে গেলি? আমার ভাইকে যদি চুমু খেতে না দিস তাহলে আজ থেকে তোর দুই ভাইয়ের চুমু খাওয়া বন্ধ। নব তখন ডিম সিদ্ধ নিয়ে রুমে ঢুকছিল। পাখির কথা শুনে সে আটকে উঠল। দ্রুত গরম ডিম টেবিলে রেখে পাখির থেকে ফোনটা টেনে এনে ইচ্ছেকে ধমক মারল। ইচ্ছে রে, তোর কানের নিচে দুটো দিব। আমার সরল বউটাকে সকাল সকাল রাগাচ্ছিস কেন? জানিস না সে অসুস্থ? সেকেন্ডে সেকেন্ডে তার মুড সুইং হয়। স্বামী স্ত্রীর ব্যক্তিগত কথা বাহিরের লোককে জানাস কেন? আরেকবার যদি এসব শুনি, বাড়ি এসে তোদের জামাই বউকে একসঙ্গে টানিয়ে পিটিয়ে যাব। এখন রাখ। বলে ইচ্ছেকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে তিনি কলটাই কেটে দিল। এরপরে পাখির দিকে তাকিয়ে বলল, কথায় কথায় এত চুমুর ভয় দেখান কেন? আমি কি আপনার মতন সুন্দরী মেয়েকে চুমু খাই? আমি আমার কিশোরী বউকে চুমু খাই, তাতে আপনার কি? কথাটা বলেই লোকটা ওর ঠোঁটের উপর ঝটপট কয়েকটি চুমু খেয়ে নিল। ওনার কথা আর আচরণে পাখি হতভম্ব হয়ে গেল। পরক্ষণে লোকটার পাগলাটে আচরণে হু হু করে হেসে দিল। সেই সঙ্গে নবও হাসল। স্বাধীনের সঙ্গে ইচ্ছের বিয়ে হয়েছে প্রায় 2 মাস চলো। প্রথমে সংসার জীবনে ইচ্ছে স্বাধীনকে বহুভাবে জ্বালিয়েছে, সাহায্য করেছে। আবার রাত হলে সবকিছু ভুলে ওই ছেলেটার স্পর্শ পাওয়ার জন্য ব্যাকুলও হয়ে উঠত। সারাদিন যেমনই থাক, রাতটা তাদের কাটতো মধুময় ভাবে। ইদানিং ইচ্ছে একটা জিনিস উপলব্ধি করতে পেরেছে। সেটা হলো সেই স্বাধীনের প্রতি ক্রমশ দুর্বল হয়ে যাচ্ছে। ছেলেটাকে যাই বলুক না কেন, কোনো নানি রাগনি, অথচ আগে সুন্দর করে বুঝিয়েও বলো, সহজে কিছু শোনানো যেত না। কিন্তু বিয়ের পর সম্পূর্ণ চেঞ্জ। প্রথম তো ইচ্ছে ফুলেও চুলোর কাছে যেত না। স্বাধীন হাত পুড়িয়ে রান্না করতো, ইচ্ছে বসে বসে খেত। এইসব নৃত্য দেখতে দেখতে স্বাধীনের প্রতি তার মায়া জন্মালো। এখন সে নিজেই স্বাধীনকে রান্না করে দেয়। ঘরে একজন কাজের লোক আছে, রান্না ব্যতীত যাবতীয় কাজ সে করে, আর ইচ্ছে রান্নাটা করে। আপাতত ইচ্ছে চাইছে সম্পর্কটাকে মূল্য দিতে, আর 10টা স্বামী স্ত্রীর মতন স্বাভাবিকভাবে সুন্দর সংসার করতে। সে এখন স্বাধীনের প্রতি যত্নশীল হচ্ছে, স্বামীর স্থানে তাকে বসিয়ে দিয়েছে। স্বাধীন খুশি হলো, সেই সঙ্গে সকলেও। আজ পাখির 5 মাস শেষ হয়েছে, 6 মাসে পড়েছে। নফ ওকে কোনো মুহূর্তে একা ছাড়ে না। বাথরুমে গেলেও দরজার সামনে সে খুঁটি হয়ে দাঁড়িয়ে থাকবে। ঘর থেকে 5 মিনিটের মতন বের হলেও 2 মিনিটের মাথায় আবার ফিরে আসে। পাখির মাঝে মধ্যে লোকটার পাগলাটে আচরণ দেখে ভীষণ হাসি পায়, আমার ভালোই লাগে। গতকাল একবার রঙ্গন এসেছিল, পাখির জন্য বিভিন্ন ধরনের আচার এনেছিল। নফির হিংসি হলো, সে তার পরের দিনই 1 কার্টন আচার এনে পাখিকে দিল, আর রঙ্গনের আনা আচার নিয়ে নীরা আর সাবিহাকে দিয়ে দিল। পাখি সম্পূর্ণটা সময় নীরব ছিল। এমন হিংসুকে লোক হয়। পাখি যদিও নবকে বকা দিয়েছিল, কয়েকটা কটু কথাও শুনিয়েছিল, নব রাগ করেনি। সে বরং তার শখের বউটাকে কোলে এনে গালে কয়েকটা চুমুই খেয়ে বলেছিল, এই পৃথিবীর সব কিছু রঙ্গন নিয়ে যাক, তুই শুধু আমার হয়ে থাক। পরাণের বউ, তোর ভালো লাগা, ভালো থাকা সব একান্ত আমার। এসবের ভাগ আমি কাউকে দিব না, কাউকে না বউ। পাখির কিছু বলেনি, বলবে কি? অমন করে মুখের দিকে তাকিয়ে থাকলে বলা যায় কিছু। রাতে গেল নব পাখিকে নিয়ে মাস্তলেব সমনে। বেশ রাত তখন। পাখি বারণ করেছিল, বলল, আপনি বলেছিলেন রাতে বাইরে বের হলে খারাপ বাতাস গায়ে লাগতে পারে। ওর কথা শুনে নব ঠোঁট টিপে হাসলো। পাখি অবাক হলো। নব ওর গায়ে আয়তুল কুস্ত্রি পরে ফু দিয়ে বলল, যা, যত খারাপ বাতাস আছে দূর হ। আমার বউয়ের আশপাশও ঘেঁষিস না, তাহলে ঘুষি দিয়ে নাক ফাটিয়ে দিব। পাখি হাসলো। হাসতে হাসতে নফের বুকের ভেতর চড়ে পাখির মতন ঢুকে গেল। নফ ওর হাতের আঙুলের মাঝে খসখসে আঙুলগুলি গুজে দিয়ে ওর গলায় মুখ গুজে দিল। ওর গালে 2টো কামড়ও বসিয়ে দিল। পাখির চোখ রাঙালো। লোকটা হো করে হাসলো, হাসির থামিয়ে থাকলো। কলিজা, সেম ফিলিংস হচ্ছে জান। মনে আছে নৌকা ভ্রমণের কথা?
কত রাত তোকে নিয়ে নৌকায় কাটিয়েছি আর কত কি করেছি। বলি লোকটা ও নাকের মাথায় আলতো করে একটা কামড় বসিয়ে দিল। ঠোঁট বাকি হাসে, হাসতে হাসতে পুনরায় বলে, হবে নাকি আবার সেই? পাখি বাকিটা আর বলতে দিল না, ওনার মুখ চেপে ধরল। লজ্জায় তার কানটা পর্যন্ত উষ্ণ হয়ে যাচ্ছে। লোকটা তার দিকে কোনো হুঁশ আছে নেই, বরঞ্চ তিনি ওর হাতের উপর একটা চুমু খেয়ে বলে, লজ্জা লাগছে নাকি বউ? লজ্জা লাগা ভালো, কারণ লজ্জাই নারীর সৌন্দর্য।